নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার শুভেচ্ছা গ্রহণ করবে। আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে তোমাদের পরিবারের সকল সদস্য সহ তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম আজকে তোমাদের সামনে এসেছি তোমাদের জীববিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের উপরে প্রথম ক্লাস নিয়ে। তাহলে চলো যাই আজকের পাঠ পরিচিতিতে। জীববিজ্ঞান, যার বিষয় কোড হলো 138, দ্বিতীয় অধ্যায় কোষ ও টিস্যু। এই অধ্যায়ে কোষ এবং টিস্যু নিয়ে আলোচনা করা আছে। উদ্ভিদের কোষ, উদ্ভিদের টিস্যু নিয়ে আলোচনা করা আছে, আবার প্রাণীর কোষ ও টিস্যু নিয়ে আলোচনা করা আছে। আর এই অধ্যায়টি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি এর পরবর্তীতে বায়োলজি পড়তে গেলে তোমাকে এই অধ্যায় সম্পর্কে অবশ্যই ভালোভাবে জানতে হবে। তুমি জীববিজ্ঞান বিষয়ে যে কোনো টপিকসের উপরে লেখাপড়া করতে যাও না কেন, তোমাকে এই অধ্যায় সম্পর্কে একটা ভালো ধ্যান ধারণা থাকতে হবে। এই অধ্যায়ের দুটো অংশ রয়েছে, একটা কোষ, একটা টিস্যু। আমরা প্রথমে কোষ অংশটা নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টি বেশ বড় এবং বলতে পারো যে অনেকটা কঠিনও। এই জন্য আমরা ধীরে ধীরে অত্যন্ত সুন্দর করে ব্যাখ্যা করব, যেন তোমরা পুরোটাই ভালো করে বুঝতে পারো। প্রথমেই জেনে নেওয়া যাক জীবকোষ ও টিস্যু কি। কোষ হচ্ছে কতগুলো প্রাণীর দেহ গঠন, সকল প্রাণীরই বলবো আমরা, সকল উদ্ভিদেরই আমরা বলবো। জীবের দেহ গঠনকারী যে একক, দেহের কাজের যে একক, সেটি হলো কোষ। কোষকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ছোট যে সংজ্ঞাটি, সেটা হলো কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। জীবের যে গঠন ও কাজের একক, সেটি হলো কোষ। এই কোষ অনেক রকম হতে পারে, আদি কোষ হতে পারে, প্রকৃত কোষ হতে পারে। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এই কোষকে আমরা নানাভাবে ভাগ করতে পারি, সেটা আমরা একটু পরে আসব। আমি প্রথমে দ্বিতীয় অধ্যায়টার নাম হলো জীবকোষ ও টিস্যু, এই নামের ব্যাখ্যাটা আমি সংক্ষিপ্তভাবে দিচ্ছি। তাহলে কোষটা আমরা জেনেছি যে কোষটা কি। এবার আমরা আসি টিস্যু নিয়ে। কতগুলো কোষ, একগুচ্ছ কোষ একই জায়গা থেকে যদি উৎপন্ন হয় এবং একই সাথে যদি একই কাজ করে, তখন আমরা ওই কোষ গুচ্ছকে আমরা বলবো টিস্যু। আমি কথাটা আবারও বলছি, একই স্থান থেকে উৎপন্ন এবং একই কাজে লিপ্ত একগুচ্ছ কোষ মিলে যে গঠনটা তৈরি হয়, সেটাই হলো টিস্যু। তাহলে আমরা কিন্তু কথাটা একটু ঘুরিয়ে বলি। জীবদেহের গঠন ও কাজের একক হলো কোষ, আর টিস্যুর গঠনগত একক হলো কোষ। তার মানে কতগুলো কোষ মিলে একটা টিস্যু গঠিত হয়।
কতগুলো টিস্যু মিলে একটা অঙ্গ গঠিত হয়, কতগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র হয়, আর অনেকগুলো তন্ত্র মিলে তৈরি হয় একটি জীবদেহ। আমরা যদি মানুষের কথা বলি তাহলে মানুষের দেহে অনেক তন্ত্র আছে, যেমন পরিপাক তন্ত্র, কঙ্কাল তন্ত্র, রেচন তন্ত্র ইত্যাদি ইত্যাদি। এরকম অনেকগুলো তন্ত্রের সমন্বয়েই কিন্তু মানব দেহ গঠিত, একটা জীব দেহ গঠিত। আবার যদি আমরা একটা তন্ত্রের কথায় আসি, পৌষ্টিক তন্ত্র, তাহলে দেখব সেখানে অনেক অঙ্গ আছে, যেমন সেখানে গ্রাসনালী আছে, পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত্র আছে। এবার যদি আমি একটা অঙ্গের কথা যাই, অর্থাৎ পৌষ্টিক তন্ত্রের যে পাকস্থলী একটা অঙ্গ, এই অঙ্গের কথা যদি আমরা বলি তাহলে দেখব যে এই অঙ্গে অনেক রকম টিস্যু আছে, যেমন অনৈচ্ছিক পেশি টিস্যু আছে, সেখানে যোজক টিস্যু আছে। তার মানে কতগুলো টিস্যু মিলে একটা অঙ্গ গঠিত। আর আমরা যদি একটা টিস্যুর কথা চিন্তা করি, পেশির টিস্যু হোক, আবরণী টিস্যু হোক, যোজক টিস্যু হোক, তার মধ্যে আমরা দেখব অনেক কোষ আছে। আর এই কোষটাই হলো জীবদেহের গঠন ও কাজের একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্ক্রিনে 3টা কোষ দেখতে পাচ্ছি: উদ্ভিদ কোষ, প্রাণী কোষ আর ব্যাকটেরিয়া কোষ। এটা উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ, এটা ব্যাকটেরিয়া কোষ। আমরা এই 3টা কোষকে আগে দুটো ভাগে ভাগ করে ফেলি। উপরের দুটো প্রকৃত কোষ আর নিচেরটা আদি কোষ। আমি প্রকৃত কোষ আর আদি কোষ বিষয়টা তোমাদের সামনে খোলাসা করে বলছি। যে কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকবে সেটাই প্রকৃত কোষ, আর যে কোষে অপ্রকৃত নিউক্লিয়াস থাকবে সেটা হলো অপ্রকৃত কোষ বা আদি কোষ। এখন বলবো, স্যার প্রকৃত নিউক্লিয়াসটা কি আর আদি নিউক্লিয়াসটা কি? তোমরা নিচের ক্লাসে পড়ে আসছো একটা নিউক্লিয়াসের 4টা অংশ: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন তন্তু। এই 4টা অংশ যদি কোনো নিউক্লিয়াসের থাকে তাহলে আমরা ওই নিউক্লিয়াসকে বলবো সত্যিকার নিউক্লিয়াস বা প্রকৃত নিউক্লিয়াস। আর ওই নিউক্লিয়াস যে কোষের থাকবে আমরা সেটাকে বলবো প্রকৃত কোষ। তাহলে উপরের দুটো কিন্তু প্রকৃত কোষ। আমরা যদি ব্যাকটেরিয়ার কোষে যাই তাহলে দেখো এখানে আমরা এই যে নিউক্লিয়ার পর্দা বেষ্টিত একটা প্রকৃত নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, যার ভিতরে দেখো অনেক সুতা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা ব্যাকটেরিয়াতে সুতা দেখতে পাচ্ছি, বাট সেটা যে একটা আবরণ দিয়ে আবৃত তা কিন্তু নেই। তার মানে এর কোনো নিউক্লিয়ার পর্দা নেই, এর কোনো নিউক্লিওপ্লাজম নেই, এর কোনো নিউক্লিওলাস নেই। শুধু একটা সুতা দেখতে পাচ্ছি, তাও সুতাটা শুধু ডিএনএ। কিন্তু এই প্রকৃত কোষের যে সুতাটা, এখানে ডিএনএ আছে কিন্তু ডিএনএটা প্রোটিন দিয়ে মোড়ানো আছে, ডিএনএটা প্রোটিন দিয়ে আবৃত আছে। কিন্তু ব্যাকটেরিয়ার কোষে ডিএনএটা প্রোটিন দিয়ে আবৃত নয়, এটা শুধুই ডিএনএ। তা আমরা তো উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, আদি কোষ, প্রকৃত কোষ, এগুলোর তো পার্থক্য আমরা আলোচনা করব। এখন তো আমি তোমাকে শুধু
আদি কোষ কি আর প্রকৃত কোষ কি, এই কনসেপ্টটা আমি তোমাকে দিচ্ছি। এবং এই ছবির মাধ্যমেই আমি তোমাকে প্রকৃত কোষ আর আদি কোষের কিছু পার্থক্য তুলে ধরছি, যদিও পরবর্তীতে এটার একটা ছক রয়েছে। তাহলে আমরা কিন্তু একটা পার্থক্য অলরেডি পেয়ে গেছি যে প্রকৃত কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে, আদি কোষে আদি নিউক্লিয়াস থাকে। আমরা কিন্তু আরেকটা পার্থক্য পেয়ে গেছি, একটু হিসেব করে দেখো, যে প্রকৃত কোষে যে ডিএনএ আছে, ইট ইজ মেড বাই প্রকৃত কোষে যে সুতাটা আছে, ইট ইজ মেড বাই ডিএনএ, প্রোটিন অ্যান্ড আরএনএ। অর্থাৎ প্রকৃত কোষের সুতাটা ডিএনএ, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি, যাকে আমরা ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম বলি। আর আদি কোষে আমরা যে সুতাটা দেখতে পাই, এটা শুধু ডিএনএ দিয়ে তৈরি, এখানে কোনো প্রোটিন নেই, এখানে কোনো, এই সুতাতে কোনো আরএনএ নেই। আরএনএ আছে, কোষের অন্যান্য জায়গায় আরএনএ আছে, কিন্তু এই সুতার ভিতরে আরএনএ নেই, প্রোটিন নেই। আরেকটা পার্থক্য তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, যে প্রকৃত কোষে দেখো এই যে ক্লোরোপ্লাস্ট আছে, মাইটোকন্ড্রিয়া আছে, গোলজি বস্তু আছে। আবার এখানে দেখো এই যে মাইটোকন্ড্রিয়া, এগুলো এটা গোলজি বস্তু, আবার এই যে ছোট ছোট এগুলো রাইবোজোম। আবার দেখো এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছ। কিন্তু দেখো এই ব্যাকটেরিয়ার কোষে এগুলোর কিছুই নেই, শুধু এক রকমের সাইটোপ্লাজম আছে, সেটা হলো রাইবোজোম। অর্থাৎ পার্থক্যটা হলো প্রকৃত কোষে রাইবোজোম আছে এবং অন্যান্য অঙ্গাণু আছে, আর আদি কোষে শুধু রাইবোজোম আছে, অন্য অঙ্গাণু, ক্লোরোপ্লাস্ট, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, এগুলো অনুপস্থিত। আরেকটা পার্থক্য বলছি, যেটা ছবিতে বোঝা যাবে না, সেটি হলো প্রকৃত কোষ মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, আর আদি কোষ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আবারও পার্থক্যটা বলছি, প্রকৃত কোষ মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, আদি কোষ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তাহলে আমরা স্ক্রিনের তিনটা কোষ নিয়ে আমরা আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে কিছু পার্থক্য আমরা তুলে ধরলাম। এবার আমরা এই স্লাইডের মাধ্যমেই একটু উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ সম্পর্কে আলোচনা করব, কারণ আমরা দুই ধরনের প্রকৃত কোষ দেখতে পাচ্ছি। একটা হলো উদ্ভিদ দেহ গঠনকারী প্রকৃত কোষ, আর একটা হলো প্রাণী দেহ গঠনকারী প্রকৃত কোষ। উদ্ভিদ দেহ গঠনকারী প্রকৃত কোষকে বলা হয় উদ্ভিদ কোষ, আর প্রাণী দেহ গঠনকারী কোষকে বলা হয় প্রাণী কোষ। কিছু পার্থক্য আমরা ছবিতেই দেখতে পাচ্ছি, যে উদ্ভিদ কোষের দেহের চারিদিকে দেখো জড় কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষে কিন্তু সেই কোষ প্রাচীরটা নেই। এবং দেখো উদ্ভিদ কোষের এই কোষ প্রাচীরের নিচে দেখো পর্দা আছে, তার মানে উদ্ভিদ কোষের কোষ পর্দাটা প্রাচীর দিয়ে ঢাকা থাকে, কিন্তু দেখো প্রাণী কোষের এটাই বাইরের পর্দা, এটা কোনো কিছু দিয়ে ঢাকা থাকে না। প্রাণী কোষের সবচেয়ে বাইরের আবরণ হলো কোষ পর্দা, আর উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের যে আবরক সেটা হলো কোষ প্রাচীর।
আরেকটা জিনিস দেখো, উদ্ভিদ কোষে কোষ, এই যে ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছ, কিন্তু দেখো প্রাণী কোষে এই ক্লোরোপ্লাস্টটা নেই। আবার দেখো প্রাণী কোষে তুমি এই যে দেখো দুইটা সেন্ট্রিওল দেখতে পাচ্ছ, সেন্ট্রিওল, কেউ বলে সেন্ট্রোজোম, দুইটা আলাদা না, একই জিনিস। যখন এই দুইটার নাম বলি তখন সেন্ট্রিওল, আর যখন এই দুটো মিলে আমি অঙ্গাণুকে বুঝাই তখন সেটা অনেকে সেন্ট্রোজোম বলে, কিন্তু একই বিষয়। কাজে এই সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল এটা প্রাণী কোষে থাকে, কিন্তু উদ্ভিদ কোষে এটা থাকে না। আরো কিছু পার্থক্য আছে, দেখো ছবিতেই দেখা যাচ্ছে। দেখো উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর আছে, দেখো এই যে দেখো একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ। প্রাণী কোষে দেখো এরকম কোনো ফাঁকা জায়গা নেই। তার মানে উদ্ভিদ কোষে সাধারণত কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত থাকে না। এবার কিছু পার্থক্য বলবো যেগুলো ছবিতে বোঝা যাচ্ছে না। যেমন উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য স্টার্চ, প্রাণী কোষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। উদ্ভিদ কোষে যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে, তারা স্বভোজী, নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। আর প্রাণীর যেহেতু ক্লোরোপ্লাস্ট নেই, তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাহলে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের কিছু পার্থক্য আমরা বললাম। আরো কিছু পার্থক্য আমরা ছক আকারে নিচে আলোচনা করব। আমরা একটু পরের স্লাইডে চলে যাই। আমরা কোষের সংজ্ঞা অলরেডি আমরা দিয়েছি। 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক তিনি কর্ক বা ছিপির একটা পাতলা প্রস্থচ্ছেদ নিয়ে তার নিজের তৈরি মাইক্রোস্কোপের নিচে তিনি কতগুলো ফাঁকা জায়গা দেখতে পেলেন। তিনি ওই ফাঁকা জায়গাগুলোর নাম দিলেন কুঠুরি বা সেল বা কোষ। ওটা ছিল আসলে উদ্ভিদের মরা কোষ, কারণ কর্কটা হলো উদ্ভিদের বাকলের বাইরের দিকে তৈরি হয় এক ধরনের টিস্যু। মৃত কোষ মিলে এই টিস্যুটা তৈরি। তোমরা দেখেছো যে উদ্ভিদের ওই বাকলের শেষের দিকের কিছু অংশ, সব উদ্ভিদে যে কর্ক তৈরি হয় তা কিন্তু না। কিছু বিশেষ উদ্ভিদে কর্ক তৈরি হয়, আবার কিছু বিশেষ উদ্ভিদ আছে যে কর্কটা অনেক পুরু হয়। যেমন কর্ক একটা গাছের নামই আছে, কর্ক গাছ। তো এই গাছের বাকলের বাইরের সেই মরা অংশটা অনেক পুরু হয়, ওইটা দিয়ে বোতলের ছিপি বা মুখ তৈরি করে। তিনি আসলে দেখেছিলেন মূলত মৃত কোষ, অর্থাৎ কোষ প্রাচীরের বাউন্ডারিটা তিনি দেখেছিলেন। কোষ প্রাচীর মৃত, আর ভিতরে যে প্রোটোপ্লাজম ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে, ফাঁকা ফাঁকা দেখেছেন। কিন্তু পরবর্তীতে জীবন্ত সেই কোষ আবিষ্কার হলেও তার নামটা কিন্তু কোষই রাখা হয়। কোষের প্রকারভেদ নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। আমরা আরেকটু সূক্ষ্মভাবে আমাদের আলোচনার মধ্যে যে বিষয়গুলো বাকি আছে আমরা সেগুলো তুলে ধরব। আমরা অলরেডি বলেছি নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ দুই রকম, আদি কোষ এবং প্রকৃত কোষ। নিঃসন্দেহে বলবে যে এটা আদি কোষ, আর কোনো সন্দেহ নেই, কারণ এখানে কোনো প্রকৃত নিউক্লিয়াস নেই। দেখো শুধুমাত্র ডিএনএ আছে, কোনো অঙ্গাণু নেই, শুধু রাইবোজোম আছে।
আর এই দুইটা হচ্ছে প্রকৃত কোষ। দেখো তার প্রকৃত নিউক্লিয়াস রয়েছে। আমরা আগেও ছবির মাধ্যমে ব্যাখ্যা করেছি, এখন আমরা ছকের মাধ্যমে যে ব্যাখ্যাগুলো আমাদের বাকি আছে আমরা সেটা ব্যাখ্যা করি। দেখো আমরা কিন্তু বলেছি নিউক্লিয়াস সুগঠিত নয়, প্রকৃত কোষের বেলায় নিউক্লিয়াস সুগঠিত। দেখো এটাও আমরা আলোচনা করেছি যে আদি কোষের যে সুতা বা ক্রোমোজোম সেটা শুধু ডিএনএ দিয়ে তৈরি, সেখানে অন্য কোনো রাসায়নিক উপাদান নেই। আর প্রকৃত কোষের যে সুতাটার কথা বলেছি, যে ক্রোমাটিন তন্তুর কথা বলেছি বা ক্রোমোজোমের কথা বলেছি, সেটি সুসংগঠিত, অর্থাৎ সেখানে ডিএনএ আছে, প্রোটিন আছে, আরএনএ আছে। কোষ বিভাজনের কথা আমরা বলেছি যে প্রকৃত কোষে কোষ বিভাজন ঘটে মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়ায়, আর অপ্রকৃত কোষে কোষ বিভাজন ঘটে অ্যামাইটোসিস। মাকু যন্ত্র কোষ বিভাজন পড়তে গেলে সেখানে তোমরা মাকু যন্ত্র দেখতে পাবা। এই মাকু যন্ত্র কিন্তু আদি কোষে তৈরি হয় না, প্রাণী কোষে তৈরি হয়। এজন্য আমরা এখানে ক্রস দিয়ে রেখেছি আর টিক দিয়ে রেখেছি এই ক্যারেক্টারটা এই মাকু যন্ত্রের জন্য, যে আদি কোষে মাকু যন্ত্র তৈরি হবে না, কিন্তু প্রকৃত কোষে মাকু যন্ত্র তৈরি হবে। আমরা কিন্তু আরেকটা বলেছি যে প্রকৃত কোষে রাইবোজোম তো আছেই, এছাড়াও বিভিন্ন অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু আদি কোষে শুধু রাইবোজোম থাকে, অন্য কোনো অঙ্গাণু থাকে না। আর রাইবোজোমটার কোনো আবরণ নেই, রাইবোজোমটা আবরণীহীন একটা অঙ্গাণু। এই জন্য এখানে এই কথাটা লেখা আছে যে আবরণী বেষ্টিত কোনো সাইটোপ্লাজমি অঙ্গাণু নেই। রাইবোজোম তো আবরণীহীন, কিন্তু মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলগি বডি এগুলো তো আবরণীযুক্ত। এই জন্য বলা হয়েছে আবরণী বেষ্টিত কোনো সাইটোপ্লাজমি অঙ্গাণু নেই। আর এখানে প্রকৃত কোষে আবরণী বেষ্টিত সাইটোপ্লাজমি অঙ্গাণু আছে। সাইটোস্কেলিটন এবং রাইবোজোমের মান এটা তোমাদের জন্য প্রযোজ্য নয়, এটা উপরের ক্লাসের জন্য প্রযোজ্য। কাজেই এখানে আমরা অলরেডি 5টা যে মূল পার্থক্য বলেছি সেই 5টাই তোমরা পড়বে। এবার আসো কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ। আমাদের দেহে যে কোষগুলো রয়েছে এই কোষগুলো মানে দুই রকম কাজ করছে। তারা যে কাজগুলো করছে তাকে আমরা ব্রড সেন্সে দুইটা ভাগে ভাগ করব। একটা হলো গঠনমূলক কাজ আর একটা হলো বংশবৃদ্ধিমূলক কাজ। যে কোষগুলো দেহ গঠন করছে তারা দেহকোষ। দেহকোষ হলো দেহ গঠনকারী কোষ, আর জনন কোষ হলো বংশবৃদ্ধির কোষ। যে কোষগুলো দিয়ে বংশ বৃদ্ধি ঘটে, যেমন শুক্রাণু, ডিম্বাণু, স্পোর বা অণুবীজ বলে। এই অণুবীজ বা স্পোরটা নিম্ন শ্রেণীর জীবে সৃষ্টি হয়, যেমন শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, এই ধরনের নিম্ন শ্রেণীর জীবে স্পোরটা তৈরি হয়। এই কোষটা দিয়েও যেহেতু তারা বংশবৃদ্ধি করে, কাজে এটাও জনন কোষ। জনন কোষ কিন্তু দুই রকম, যৌন জনন কোষ, অযৌন জনন কোষ। শুক্রাণু, ডিম্বাণু এরা হলো যৌন জনন কোষ, আর স্পোর হলো অযৌন জনন কোষ।
আমরা দেহকোষ এবং জননকোষের আমরা একটু পার্থক্যটা দেখে নেই। তাহলে সংজ্ঞাটা আমরা অলরেডি বলেছি যে দেহ গঠনকারী কোষটাই হলো দেহকোষ, বংশবৃদ্ধিতে অংশ নেয়, জনন কাজে অংশগ্রহণকারী কোষ হলো জনন কোষ। ক্রোমোজোম সংখ্যা বেশিরভাগ জীবেই জনন কোষে যতটা ক্রোমোজোম থাকে দেহকোষে তার দ্বিগুণ থাকে। এই কথাটা বোঝানোর জন্য আমরা জনন কোষটাকে এন দিয়ে প্রকাশ করি আর দেহকোষটাকে টুয়াইস এন দিয়ে প্রকাশ করি। আমি কথাটা আবারও বলছি, খুবই ইম্পর্টেন্ট কথা, যে জনন কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে দেহকোষে তার দ্বিগুণ থাকবে। তাহলে জনন কোষের ক্রোমোজোম সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়, তাহলে দেহকোষের প্রকাশ হবে টুয়াইস এন দিয়ে। যেহেতু জনন কোষ অপেক্ষা দেহকোষে দ্বিগুণ সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে আমি যদি জনন কোষকে এন দিয়ে প্রকাশ করি তাহলে দেহকোষকে তো টুয়াইস এন দিয়ে প্রকাশ করতে হবে। এন বলতে হ্যাপ্লয়েড আর টুয়াইস এন বলতে ডিপ্লয়েড বলা হচ্ছে। এন হ্যাপ্লয়েড অর্থাৎ অর্ধেক সংখ্যক, আর টুয়াইস এন ডিপ্লয়েড অর্থাৎ দ্বিগুণ সংখ্যক। কোষ বিভাজন, দেহকোষে মাইটোসিসও হতে পারে, মিওসিস হতে পারে, যে কোনো একটা হতে পারে। দেহকোষ বিভাজনে সক্ষম, দেহকোষে মাইটোসিস হতে পারে, মিওসিস হতে পারে। কিন্তু জনন কোষ, আমরা কিন্তু বলেছি জনন কোষ দুই রকম, যৌন জনন কোষ, অযৌন জনন কোষ। যদি আমরা যৌন জনন কোষের কথা বলি তাহলে মিওসিস প্রক্রিয়ায় যৌন জনন কোষ তৈরি হয়। যৌন জনন কোষে কোনো বিভাজন ঘটে না, বরং এটা তৈরি হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। আর যদি আমরা অযৌন জনন কোষের কথা বলি তাহলে সেটাতে মাইটোসিস হয়। যেমন নিম্ন শ্রেণীর জীবে, শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, সেখানে স্পোর মানে অযৌন জনন কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড দেহ তৈরি করে থাকে। আর যদি স্পোর ডিপ্লয়েড হয় তাহলে দেহটাও ডিপ্লয়েড হতে পারে। কোনো কোনো জীবের ক্ষেত্রে স্পোরটা ডিপ্লয়েড হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে জনন কোষ হ্যাপ্লয়েড, দেহকোষ ডিপ্লয়েড। ব্যতিক্রম তো আছেই, যেমন তুমি যদি ব্রায়োফাইটাতে যাও, মস উদ্ভিদে যাও, তাহলে তার দেহকোষও হ্যাপ্লয়েড, তার জনন কোষও হ্যাপ্লয়েড। তুমি যদি অনেক ছত্রাকের ক্ষেত্রে যাও তাহলে তার জনন কোষও হ্যাপ্লয়েড, দেহকোষও হ্যাপ্লয়েড। তা আমরা উচ্চ শ্রেণীর গাছের কথা বলছি, এই জন্য আমরা জনন কোষ বলতে শুধু শুক্রাণু আর ডিম্বাণুকে এখানে বোঝানো হচ্ছে। আমি তোমাকে বিষয়টা সম্পর্কে খুলাসা করে বললাম, কিন্তু এখানে জনন কোষ বলতে শুধু শুক্রাণু এবং ডিম্বাণুকেই বোঝানো হচ্ছে। কাজে সেই দৃষ্টিতে দেহকোষে মাইটোসিস ও মিওসিস ঘটে, আর জনন কোষ তৈরি হয় মিওসিস প্রক্রিয়ায়। পার্থক্যটা এভাবে লিখতে হবে, কিন্তু এটা বলা যাবে না যে জনন কোষে মিওসিস ঘটে। জনন কোষে কখনোই মিওসিস ঘটে না। ওই যে বললাম, জনন কোষ যদি হ্যাপ্লয়েড হয়, নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে সেটি যদি স্পোর হয় তখন মাইটোসিস ঘটে। কিন্তু আমরা তো এখানে জনন কোষ বলতে
আমরা তো শুধু শুক্রাণু এবং ডিম্বাণু অর্থাৎ যৌন জনন কোষকে বোঝাচ্ছি, আর যৌন জনন কোষ বিভাজিত হয় না। এই জন্য বলছি যে এটি মিয়োসিস প্রক্রিয়ায় তৈরি হয়। এই কয়টি হচ্ছে দেহকোষ ও জনন কোষের মূল পার্থক্য। এবার আমরা চলে যাব একটা উদ্ভিদ কোষের গঠন ও তার বিভিন্ন অংশে। খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ, যে একটা কোষের গঠন জানতে হবে। আমরা কিন্তু বলেছি কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। আমরা বলেছি কতগুলো কোষ মিলে টিস্যু তৈরি হয়। তো তুমি যদি কোষ না বুঝো তাহলে তোমার টিস্যু সম্পর্কে কোনো বুঝ আসবে না। আবার বলেছি কতগুলো টিস্যু মিলে অঙ্গ তৈরি হয়। তো টিস্যু না বুঝলে তুমি অঙ্গ বুঝবে কিভাবে? আবার বলেছি কতগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র হয়। তো অঙ্গ না বুঝলে তুমি তন্ত্র বুঝবে কি? আর কতগুলো তন্ত্র মিলে একটা দেহ তৈরি হয়। তন্ত্র যদি তুমি না বুঝো তাহলে দেহের গঠন বুঝবা কিভাবে? এজন্য আমাদেরকে কোষের গঠনটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা স্ক্রিনে একটা উদ্ভিদ কোষের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা এই উদ্ভিদ কোষের গঠনটাই আমরা মূলত আলোচনা করব আজকে। আমরা উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্যে কিন্তু আমরা বলেছি সবচেয়ে বাইরের দিকে থাকে কোষ প্রাচীর। এখানে এইটা কিন্তু একটা কোষ, এই যে এইটা এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা কিন্তু এই কোষের এপাশে কিন্তু আরেকটা কোষের অংশ বিশেষ আছে, এপাশে একটা কোষের অংশ বিশেষ আছে, এপাশে একটা কোষের অংশ বিশেষ আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তার মানে এখানে একটা কোষকে বড় করে আমরা দেখাচ্ছি, কিন্তু তার আশেপাশে কোষগুলি এই কোষটার সাথে কিভাবে লেগে আছে সেটা আমরা দেখাচ্ছি। তাহলে আমরা এই কোষটার কথা যদি আমরা বলি, তাহলে এই কোষটা দেখো, তার চারিদিকে জড় কোষ প্রাচীর আছে, যেটা উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। আমরা আলাদা করে কোষের কোষ প্রাচীরের বর্ণনা, কোষ পর্দার বর্ণনা, বিভিন্ন অঙ্গাণুর বর্ণনা, নিউক্লিয়াসের বর্ণনা, এটা আমরা আলাদা করে অনেকখানি বড় করে করে শিখব। কিন্তু এখানে আমি জাস্ট কোষটা সম্পর্কে, তার কোন অঙ্গাণু কোথায় আছে সেটা সম্পর্কে আমি সংক্ষেপে ধারণা দিব। তাহলে কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণ, যেটা মৃত, যেটা জড় প্রাচীর, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই কোষ প্রাচীরটা সেলুলোজ দিয়ে তৈরি। এখন যদি আমি ছত্রাকের কোষ প্রাচীর বলি, তাহলে কিন্তু সেটা কাইটিন দিয়ে তৈরি। যদি আমরা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের কথা বলি, ব্যাকটেরিয়ারও কিন্তু কোষ প্রাচীর আছে, সেটা তো একটা আদি কোষ, তার কোষ প্রাচীর কিন্তু প্রোটিন লিপিড দিয়ে তৈরি। কিন্তু আমরা এখানে যে কোষটার কথা বলছি, যে কোষ প্রাচীরের কথা বলছি, সেটা উচ্চতর উদ্ভিদের কোষ প্রাচীরের কথা, যেটা সেলুলোজ দিয়ে তৈরি। আর এই কোষ প্রাচীরের ভিতরের তলে, এই যে ভিতরের তলে কোষ পর্দা আছে। তুমি কোষ পর্দাটা এই জায়গাটা দেখতে পাচ্ছ আলাদা করে, কিন্তু এই জায়গাটা আলাদা করে দেখতে পাচ্ছ না, কারণ কোষ পর্দাটা কোষ প্রাচীরের সাথে লেপ্টে আছে। কিন্তু এখানে যেহেতু কোষ প্রাচীর নেই, একটু ফাঁকা জায়গা আছে, এই জন্য এখানে কোষ পর্দাটা তুমি আলাদা করে বুঝতে পারছো। তাহলে কোষ প্রাচীরের নিচে থাকে কোষ পর্দা, এটা কিন্তু জীবন্ত।
আর এটা প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এগুলো দিয়ে তৈরি। খুব পাতলা স্তর, জীবন্ত স্তর। আর এই কোষ পর্দার ভিতরে এখানে যে লিকুইড আছে, এই লিকুইডকে আমরা বলি সাইটোপ্লাজম। এটা ঘন জেলির মতো তরল, অর্ধ স্বচ্ছ তরল, যেটাকে আমরা বলি সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যেই তো নিউক্লিয়াস থাকে, বিভিন্ন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। এই সাইটোপ্লাজমের মধ্যে দেখো আমরা এই যে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এই নিউক্লিয়াসটা কিন্তু উদ্ভিদ কোষের বেলায় এক পাশে থাকে, যে কোনো এক পাশে থাকবে, কেন্দ্রে থাকতে পারে না, কারণ এই কোষের মধ্যে বড় বড় কোষ গহ্বর আছে। তার সাইটোপ্লাজমের মধ্যে বড় বড় কোষ গহ্বর থাকে, এজন্য নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকতে পারে না, এক পাশে থাকে। দেখো আমরা ছবিতে একটা প্রকৃত নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এখানে দেখো বাইরে আবরণ দেখতে পাচ্ছি, যাকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। ভেতরে তরল পদার্থ দেখতে পাচ্ছি, যাকে নিউক্লিওপ্লাজম বলে। এই যে সুতাগুলো দেখতে পাচ্ছি, এটা নিউক্লিয়ার রেটিকুলাম। আর এই যে কালো একটা গঠন দেখতে পাচ্ছি, একে নিউক্লিওলাস বলে। তাহলে এই কয়টা জিনিস মিলেই কিন্তু প্রকৃত নিউক্লিয়াস। তাহলে উদ্ভিদ কোষের নিউক্লিয়াস এক পাশে থাকে কেন? কারণ কোষের মধ্যে বড় বড় কোষ গহ্বর থাকে। আর এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই দুটোকে আমরা একত্রে বলি প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই দুটোকে একত্রে বলি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম থেকে যদি আমি নিউক্লিয়াস বাদ দেই, তাহলে সাইটোপ্লাজম পাবো। আর সাইটোপ্লাজমের সাথে যদি নিউক্লিয়াস যোগ করি, তাহলে সেটাকে বলবো প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজমটাই কিন্তু কোষ পর্দা দিয়ে আবৃত আছে। আর কোষ পর্দা আবৃত আছে কোষ প্রাচীর দিয়ে। কোষ প্রাচীর থাকায় কোষটা বাহিরের দিক থেকে অনেক মজবুতভাবে সংরক্ষিত থাকে। এবার আমরা আসবো সাইটোপ্লাজম সম্পর্কে। সাইটোপ্লাজমকে আমরা দুই ভাগে ভাগ করব, তরল অংশ মাতৃকা বা ম্যাট্রিক্স, আর ওর মধ্যে থাকা অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত, মাতৃকা এবং অঙ্গাণু। মাতৃকা হচ্ছে সাইটোপ্লাজমের তরল অংশ, অর্ধ স্বচ্ছ তরল অংশ, জেলির মতো তরল অংশ। আর অঙ্গাণু হচ্ছে ওর মধ্যে ডুবে ডুবে যে ছোট ছোট গঠন রয়েছে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রিওল ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকে, সেগুলোকে আমরা বলি অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর বিশ্লেষণে আমরা দেখব যে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট নামক একটা বিশেষ অঙ্গাণু থাকে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। এটাও উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। অনন্য বৈশিষ্ট্য বলতে সেই বৈশিষ্ট্যকে বোঝানো হচ্ছে যে বৈশিষ্ট্যটা সেখানে ছাড়া আর অন্য জায়গায় নেই, এবং যে বৈশিষ্ট্য দিয়ে ওই বিষয়টাকে বোঝা যায় সেটা হলো অনন্য বৈশিষ্ট্য। যেমন কোষ প্রাচীর বলা মাত্রই উদ্ভিদ কোষের কথা মনে পড়ে যাবে। ক্লোরোপ্লাস্ট বলার, যেই ক্লোরোপ্লাস্ট বলবে, ক্লোরোপ্লাস্ট বলা মানেই এটা উদ্ভিদ কোষের কথা বলা হচ্ছে। এই জন্য কোষ প্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট এই দুটো ক্যারেক্টারই কিন্তু উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য।
যাই হোক, তাহলে আমরা সংক্ষেপে একটা উদ্ভিদ কোষের যে গঠন সেটা আমরা আলোচনা করেছি। আর এখানে এই যে মূল যে কোষটা দেখাচ্ছি, এর সাথে যে অনেকগুলো কোষ আছে, দেখো দেখো এইটার কথা যদি চিন্তা করো, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, তাহলে এখানে তিনটা কোষের কোষ প্রাচীরের মাঝে কিন্তু ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাকে বলে আন্তঃকোষীয় ফাঁক। এই আন্তঃকোষীয় ফাঁক এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষগুলির মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, থাকবে তা বলছি না। অনেক টিস্যুতে আছে যেখানে আন্তঃকোষীয় ফাঁক থাকে না, কিন্তু প্রাণী কোষের বেলায় কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই। সেখানে কোষগুলো গায়ে গায়ে লেগে থাকে, আর তাদের মাঝে যে গ্যাপটা থাকে ওইটা তরল দিয়ে পূর্ণ থাকে, যে তরলকে টিস্যু রস বলে, ম্যাট্রিক্স বলে। তার মানে উদ্ভিদ কোষে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, সেটা একটা ফাঁকা জায়গা স্রেফ, কিন্তু প্রাণী কোষে ওই ফাঁকা জায়গাটা থাকে না, ওইটা তরল দিয়ে পূর্ণ থাকে, যেটাকে ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষের যে গঠন সেটা আমরা আলোচনা করলাম। এই উদ্ভিদ কোষটাকে কিভাবে ধারাবাহিকভাবে ভাগ করা হয়েছে তা আমরা এখানে একটা ছকের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, উদ্ভিদ কোষকে আগে দুটো ভাগে ভাগ করা হয়েছে, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, এই ভাগটা কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। কোষ প্রাচীর মৃত অংশ, প্রোটোপ্লাজম জীবন্ত অংশ। প্রোটোপ্লাজমকে আবার তিন ভাগে ভাগ করেছে। আমরা কিন্তু বর্ণনার সময় প্রোটোপ্লাজম বলতে মূলত আমরা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের কথা কিন্তু আমরা বলেছি, কিন্তু কোষ পর্দাটাও প্রোটোপ্লাজমের অংশ, কারণ কোষ পর্দাটাও এটাও জীবন্ত। তাহলে উদ্ভিদ কোষটাকে প্রথমে দুইটা অংশে ভাগ করা হয়েছে, মৃত অংশ, জীবন্ত অংশ। মৃত অংশের নাম দেওয়া হয়েছে কোষ প্রাচীর, আর জীবন্ত অংশের নাম দেওয়া হয়েছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, কোষ প্রাচীর আর প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট নামে একটা শব্দ ব্যবহার করে উদ্ভিদ কোষকে আগে দুই ভাগে ভাগ করা হয়েছে, কোষ প্রাচীর আর প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টকে আবার দুই ভাগে ভাগ করেছে, কোষ পর্দা আর প্রোটোপ্লাজম। সেখানে কিন্তু কোষ পর্দাটাকে আলাদা আলোচনা করেছে আর প্রোটোপ্লাজমটাকে আলাদা আলোচনা করেছে। আর প্রোটোপ্লাজমকে ভাগ করেছে দুই ভাগে, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। আবার অনেক ক্ষেত্রে রাইটাররা প্রোটোপ্লাস্ট শব্দটা ব্যবহার না করে সরাসরি প্রোটোপ্লাজমটা ব্যবহার করেছে। সেক্ষেত্রে তারা প্রোটোপ্লাজমকে তিন ভাগে ভাগ করেছে, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এটা তোমাকে বোঝানোর সুবিধার্থে আমি এই ছকটা দিয়েছি, এটা তোমার প্রয়োজন নেই, তোমার বোঝার সুবিধার জন্য আমি এটা দিয়েছি। প্রোটোপ্লাজম মানে জীবন্ত অংশ, তাহলে তিনটা অংশে বিভক্ত, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তা নিউক্লিয়াসের তো চারটা অংশ আছে, নিউক্লিয়াসের কিন্তু চারটা ভাগ না, চারটা প্রকার ভেদ না। নিউক্লিয়াসের চারটা হলো তার গঠনগত অংশ। সাইটোপ্লাজমকে
আমরা দুইভাবে বলেছি, যদি সূক্ষ্মভাবে বলি তাহলে তিনভাবে ভাগ করা যায়। একটা হলো ম্যাট্রিক্স, একটা হলো অঙ্গাণু, আর একটা হলো নির্জীব বস্তু। সাইটোপ্লাজমের মধ্যেও কিছু ডেড পার্টিকেল আছে, মৃত উপাদান আছে, ক্যালসিয়াম অক্সালেট, বর্জ্য পদার্থ যেমন ইউরিক অ্যাসিড আছে, বর্জ্য পদার্থ, অনেক সঞ্চিত খাদ্যবস্তু আছে, নির্জীব বস্তু আছে। সেটা ওই মাতৃকার মধ্যে আছে, সাইটোপ্লাজমের মাতৃকার মধ্যে আছে। কোনো কোনো বইতে এটাকে আলাদা করে নাই, ওইটাকে মাতৃকার মধ্যে আলোচনা করেছে। সেক্ষেত্রে সাইটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মাতৃকা আর অঙ্গাণু। আবার অনেকে এই ডেড পার্টিকেলসকে অর্থাৎ নির্জীব বস্তুকে আবার আলাদা করে ভাগ করেছে। সেক্ষেত্রে সাইটোপ্লাজমের তিনটা অংশ, সাইটোপ্লাজমের মাতৃকা, সাইটোপ্লাজমের অঙ্গাণু আর নির্জীব বস্তু। আমি তো বলছি যে এটা জাস্ট তোমাদেরকে বোঝার সুবিধার জন্য আমরা এটা আলোচনা করেছি। আমরা একটু প্রাণীকোষ নিয়ে ধারণাটা দেই, কারণ প্রাণীকোষটা নিয়ে ধারণা দিতে আর বেশি একটা সময় ব্যয় হবে না। কারণ যেহেতু আমরা উদ্ভিদ কোষ সম্পর্কে বলেছি, জাস্ট খালি আমি একটু পার্থক্যটা তুলে ধরবো। দেখো, এখানে কোনো কোষ প্রাচীর দেখতে পাচ্ছ না, আর এখানে কিন্তু নিউক্লিয়াসটা কেন্দ্রে দেখতে পাচ্ছ। কেন? কারণ এর সাইটোপ্লাজমের মধ্যে কোনো কোষ গহ্বর নেই। তাহলে উদ্ভিদ কোষের মতো কিন্তু একে কিন্তু তুমি প্রথমে কোষটাকে দুই ভাগে ভাগ করতে পারবা না। কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজম এরকম দুই ভাগে কিন্তু ভাগ করতে পারবা না। কোষ প্রাচীর তো নাই, তার মানে প্রাণী কোষ মানেই প্রোটোপ্লাজম। সবচেয়ে বাইরে দেখো কোষ পর্দা, আর এই যে ভেতরে সাইটোপ্লাজম। বাকি বর্ণনা কিন্তু সেম, আমি উদ্ভিদ কোষে যে বর্ণনা দিয়েছি সেটা সেম। তবে বলেছিলাম যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু প্রাণী কোষের সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুটা থাকবে না। আবার প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, দুইটা সেন্ট্রিওল থাকে, কিন্তু উদ্ভিদ কোষে আবার সেন্ট্রিওল থাকে না। প্রাণী কোষে কোনো কোষ গহ্বর, বড় বড় কোষ গহ্বর থাকে না, থাকলেও অনেক ছোট ছোট কোষ গহ্বর থাকতে পারে, কিন্তু উদ্ভিদ কোষে বড় বড় কোষ গহ্বর থাকে, একাধিক থাকতে পারে। তাহলে দেখো, আমার উদ্ভিদ কোষটাকে আমি ডিটেলস ব্যাখ্যা করেছি, আর সেই আলোকে আমার এখন প্রাণী কোষের বর্ণনাটাও কিন্তু সংক্ষিপ্তভাবে হয়ে গেল। এবার আমরা একটু ছকটা দেখে নেই। আমরা একটু ছকটা দেখে নিলাম। দেখো, এখানে কিন্তু কোষ প্রাচীর নাই, তার মানে প্রাণী কোষ মানেই প্রোটোপ্লাজম। তাহলে একই রকম বর্ণনা, প্রোটোপ্লাজম তিন ভাগে বিভক্ত, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সাইটোপ্লাজম আবার তিনটা ভাগে বিভক্ত, মাতৃকা, অঙ্গাণু আর নির্জীব বস্তু। অঙ্গাণু কি কি আছে এখানে দেওয়া আছে। কাজে উদ্ভিদ কোষের গঠন আর তার ছকটা যদি তুমি আয়ত্তে আনো, আলটিমেটলি প্রাণী কোষটা আয়ত্তে চলে আসে। যাই হোক, আমরা একটু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটু পার্থক্যটা আমরা আলোচনা করেছি। এখন ফাইনালি আমরা একটু জেনে নেই যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে নেই। প্লাস্টিড উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই। কোষ গহ্বর উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই। সঞ্চিত খাদ্য উদ্ভিদ কোষের স্টার্চ, প্রাণী কোষের গ্লাইকোজেন। সেন্ট্রিওল উদ্ভিদ কোষে নেই, প্রাণী কোষে আছে। সেল প্লেট, কোষ বিভাজনের সময় উদ্ভিদ কোষে এই কোষ প্লেটটা তৈরি হয়, কিন্তু প্রাণী কোষে কোষ প্লেটটা তৈরি হয় না। এটা তুমি না শিখলেও হবে, এই 5 নাম্বার পর্যন্ত এই 5টা পার্থক্য শিখলেই হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমাদের আলোচনা। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব। আগামী ক্লাসে আমরা
কোষ প্রাচীরের গঠন, কোষ পর্দার গঠন, বিভিন্ন অঙ্গাণুর গঠন, এভাবে আমরা আস্তে আস্তে আগাবো। তারপরে নিউক্লিয়াস পড়াবো। নিউক্লিয়াস পড়ানো হয়ে গেলে তার যে তন্তু আছে, ক্রোমোজোম, সেটা সম্পর্কে আলোচনা করব। তাহলে আমার কোষটা পড়া হয়ে যাবে। কোষটা পড়া হয়ে গেলে এবার টিস্যু পড়াবো, সেখানে প্রাণী টিস্যু, উদ্ভিদ টিস্যু, এগুলো পড়াবো। তাহলে এই অধ্যায়টা শেষ হবে। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।